হ্যালো ফিউচার টিচার্স, ওয়েলকাম টু টুডেজ লাইট। কেমন আছো সকলে? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতিও খুব ভালোই চলছে। আজকে রেসপাইরেশনের এই প্রথম লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলো, উইথ ফুল অফ এনার্জি আজকের এই লেকচারটা শুরু করা যাক। সো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমেই দেখে নেব আজকে কী কী টপিক আমরা করতে চলেছি। প্রথমে আমরা একটা জেনারেল ইন্ট্রোডাকশন নেব, তারপরে আমরা রেসপাইরেশনটা দেখব, তারপরে রেসপাইরেটরি সিস্টেম কি সেটা নিয়ে কথা হবে, তারপরে হিউম্যান লাংসের স্ট্রাকচারটা আমরা দেখব, তারপরে স্ট্রাকচার অফ অ্যালভিওলাই নিয়ে আমরা কথা বলবো, দেন উই উইল টক অ্যাবাউট থোরাসিক চেম্বার, দেন মেকানিজম অফ ব্রিদিং যেটা এক্সাম পারপাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা রেসপাইরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস, যেটা এগেন এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস অ্যাট ডিফারেন্ট পজিশনস, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টপিক। And then lastly, we will talk about and we will practice question for today's lecture. Okay? So, প্রথম টপিকটা আমরা শুরু করি। So, here we have the general introduction. প্রথমেই আমরা কিছু জেনারেল কথা বলে নিই বিফোর স্টার্টিং দ্য চ্যাপ্টার। ওকে, আমরা সকলেই জানি যে যে কোনো কাজ করার জন্য এনার্জির প্রয়োজন হয়। ফর ডুইং এনি ওয়ার্ক, ফর ওয়ার্ক we need energy. ওকে, এখন যদি কোনো লিভিং অর্গানিজম কোনো কাজ করে তাহলে স্বাভাবিকভাবে তাকেও কিন্তু এনার্জি প্রয়োজন হবে। ওকে, এই সেম জিনিসটা অ্যাপ্লিকেবল ফর অলসো লিভিং অর্গানিজম। সো লিভিং অর্গানিজম, এই লিভিং অর্গানিজম তার যে সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ করবে বা বায়োলজিক্যাল ফাংশনস বা বায়োলজিক্যাল ওয়ার্ক যেটা সে করে থাকবে, তার সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু তাকে এনার্জির প্রয়োজন হবে। ওকে, তো এই লিভিং অর্গানিজম যখন তার নিজস্ব বায়োলজিক্যাল ফাংশনসগুলো পারফর্ম করবে, ওয়ার্ক অর ফাংশনস, সেটার জন্য কিন্তু এই লিভিং অর্গানিজমেরও এনার্জির প্রয়োজন হবে। এনার্জি নিডেড। এখন আমরা দেখছি যে লিভিং অর্গানিজমটাকে বেঁচে থাকার জন্য কিন্তু তার যে ভাইটাল বায়োলজিক্যাল ফাংশনস সেগুলো কিন্তু করাটা অত্যন্ত জরুরি। আর সেই বায়োলজিক্যাল ফাংশনসগুলো করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনার্জিটা প্রয়োজন হচ্ছে। উইদাউট এনার্জি বায়োলজিক্যাল ফাংশন পসিবল না। আর বায়োলজিক্যাল ফাংশনসগুলো যদি পারফর্ম না হয় তাহলে কিন্তু একটা সেল জীবিত থাকতে পারে না, বা যে কোনো একটা অর্গানিজম, লিভিং অর্গানিজম, সে কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। ওকে, সো ফর লাইফ, ফর সাস্টেনেন্স অফ লাইফ, দিস এনার্জি ইজ ভেরি মাচ নিডেড। এই এনার্জি ছাড়া কিন্তু জীবন প্রবাহ বা জীবনের অস্তিত্ব কিন্তু সম্ভব নয়। তো প্রথমে এই এনার্জিটা আমরা পাই, বা যে কোনো লিভিং অর্গানিজম এই এনার্জিটা কোথা থেকে পায়? তো লিভিং অর্গানিজম এনার্জি পায় মূলত ফুড থেকে। ফুড থেকে গেট এনার্জি। এই খাবার থেকে কিন্তু আমরা এনার্জি পেয়ে থাকি। তো এই খাবার থেকে এনার্জিটা কিভাবে পাওয়া যায়, বা কিভাবে খাবার থেকে এনার্জিটা লিবারেট হয় বা রিলিজ হয়, সে বিষয়টা আমরা একটু দেখব। এখানে এই যে খাবারটা রয়েছে, এই খাবারটার অক্সিডেশন বা ব্রেকডাউন হয়। অক্সিডেশন। ওকে, এই অক্সিডেশনটা হচ্ছে একটা এনজাইমেটিক প্রসেস। একটা এনজাইমের মাধ্যমে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে যেখান থেকে এনার্জিটা রিলিজ হয় এই খাবার থেকে। ওকে, আর সেই এনার্জিটা কিন্তু সেই লিভিং অর্গানিজম ব্যবহার করতে পারে তার বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপটাকে করার জন্য। ওকে, তো এই যে অক্সিডেশনটা হয়, এই অক্সিডেশনটা কিন্তু মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটা কমপ্লিট অক্সিডেশন, একটা হয় আমাদের কাছে কমপ্লিট অক্সিডেশন, আর দ্বিতীয় আমাদের কাছে রয়েছে ইনকমপ্লিট অক্সিডেশন। ওকে,
কমপ্লিট অক্সিডেশনের ক্ষেত্রে কি হয়, যে খাবারটা আমাদের কাছে রয়েছে, এখানে খাবারটা কিন্তু আমরা মূলত তিনটে এখানে ইউজ হয়। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট। এই তিন খাবার কিন্তু আমাদের ফর এনার্জি প্রোভাইড, এনার্জিকে দেওয়ার জন্য বা এনার্জি সাপ্লাইয়ের জন্য কিন্তু এই তিনটে খাবার ব্যবহার হয়ে থাকে। এদেরকে বলা হয় মেটাবোলাইটস। যেটা আমাদের অক্সিডেশনে ইউজ হয় এদেরকে মেটাবোলাইটস বলা হয়, যেটা মেটাবলিজমের মাধ্যমে আমরা এনার্জি পেয়ে থাকি। তো এই যে মেটাবোলাইটস, এদের অক্সিডেশনের মাধ্যমে কিন্তু এনার্জি পাওয়া যায়। আর এই অক্সিডেশনটা আমরা দেখলাম যে হয় কমপ্লিট অক্সিডেশন হবে অথবা ইনকমপ্লিট অক্সিডেশন হবে। এবার কমপ্লিট অক্সিডেশনের যদি আমরা কথা বলি, এখানে যে খাবারটা রয়েছে, যে ফুড যেটাই নেওয়া হোক, এখান থেকে কিন্তু কমপ্লিট এনার্জি, এখানে যদি আমরা কার্বোহাইড্রেট বা সুগার নিই, যদি আমরা সুগার মলিকিউল নিয়ে কথা বলি, তাহলে সুগার ইজ আ টাইপ অফ কার্বোহাইড্রেট। ওকে, এখানে যদি আমরা খাবারটাকে সুগার নিই বা কার্বোহাইড্রেট, তাহলে এই সুগারের ওয়ান মলিকিউল অফ সুগারের যদি কমপ্লিট অক্সিডেশন হয়, তাহলে এখান থেকে কিন্তু 38 এটিপি পাওয়া যায়। এবার হোয়াট ইজ এটিপি? এটিপি ইজ প্যাকেটস অফ এনার্জি। ওকে, এটা একটা মলিকিউল যেটা এনার্জিকে স্টোর করতে পারে। এটাকে এনার্জি কারেন্সি বলা হয়। এনার্জি কারেন্সি মানে এটাকে আমাদের স্টোর রাখার, এনার্জি স্টোর রাখার একটা প্রসেস। ওকে, আর আমরা যদি এখানে দেখি, সুগার থেকে যদি ইনকমপ্লিট অক্সিডেশন হয়ে থাকে, তাহলে এখানে আমরা মাত্র দুটো এটিপি পেয়ে থাকি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ডিফারেন্স একটা রয়েছে। এখানে আমরা পাচ্ছি 38 এটিপি ফ্রম কমপ্লিট অক্সিডেশন, আর এখানে ইনকমপ্লিট অক্সিডেশন থেকে আমরা মাত্র দুটো এটিপি পাচ্ছি। তো একটা হিউজ ডিফারেন্স রয়েছে। এইবার আমরা যদি কমপ্লেক্স অর্গানিজমের কথা বলি, তাহলে তাদের বডিতে অনেকগুলো ভাইটাল ফাংশনস সাইমেন্টালিয়াসলি চলতে থাকে। তো একই সঙ্গে যখন অনেকগুলো ভাইটাল ফাংশনস চলে, তখন সেগুলোকে রান করার জন্য বা সেগুলোকে বজায় রাখার জন্য কিন্তু একটা কন্টিনিউয়াস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই, সেটা বজায় রাখা অত্যন্ত জরুরি। এইবার সেই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জির জন্য যেটা সাপ্লাই করাটা জরুরি কমপ্লেক্স অর্গানিজমের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এনার্জির প্রয়োজনটাও বেশি। তো সেই ক্ষেত্রে যারা কমপ্লেক্স অর্গানিজম, তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট অক্সিডেশনটা হতে হবে। আর যারা অত্যন্ত সিম্পল অর্গানিজম, যাদের খুব বেশি এনার্জি নিড থাকে না, তাদের ক্ষেত্রে ইনকমপ্লিট অক্সিডেশনে কাজ চলবে। ওকে, তো এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, এই যে কমপ্লিট অক্সিডেশনটা, এইটা কিন্তু কমপ্লেক্স অর্গানিজমের ক্ষেত্রে হয়ে থাকে। কমপ্লেক্স অর্গানিজম। আর এই যে সিম্পল অক্সিডেশন, এটা কিন্তু সিম্পল অর্গানিজমের ক্ষেত্রে, সরি, ইনকমপ্লিট অক্সিডেশন এইটা সিম্পল অর্গানিজমের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, এইবার আমরা এই কমপ্লিট অক্সিডেশন নিয়ে কথা বলবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে হিউম্যান ফিজিওলজি। সেখানে একটা চ্যাপ্টার আমরা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে রেসপাইরেশন। আর হিউম্যান বডিতে যখন রেসপাইরেশন হয়, সেই প্রসেসটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা যদি কমপ্লেক্স অর্গানিজমের একটা এক্সাম্পল নিই, দ্যাট ইজ হিউম্যান, দ্য মোস্ট কমপ্লেক্স অর্গানিজম দ্যাট এক্সিস্ট অন আর্থ। তো এই হিউম্যানের যদি আমরা কথা বলে থাকি, তো এদের ক্ষেত্রে এখানে কি হয়, কমপ্লিট অক্সিডেশনে সে যেই কমপ্লেক্স অর্গানিজম কমপ্লিট অক্সিডেশন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট অক্সিডেশনে অক্সিজেনের প্রয়োজন হয়, নিড অক্সিজেন। উইদাউট অক্সিজেন এই কমপ্লিট অক্সিডেশনটা কিন্তু সম্ভব না। তো এই কমপ্লিট অক্সিডেশনটা জরুরি, এই যে হিউজ এনার্জি নিড আমাদের বডিতে রয়েছে সেটাকে পূরণ করার জন্য। আর সেই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করার জন্য কিন্তু অক্সিজেনটা সাপ্লাই করাটাও অত্যন্ত জরুরি, কারণ উইদাউট অক্সিজেন সাপ্লাই কমপ্লিট অক্সিডেশনটা কিন্তু সম্ভব নয়। তো এই যে অক্সিজেন সাপ্লাই, এটা কিন্তু আমাদের বডির একটা নেসেসিটি বা প্রাইম নিড। এটা আমাদের বডির একটা প্রাইম নিড হয়ে দাঁড়ালো, যে আমাদের বডিতে কিন্তু অক্সিজেন সাপ্লাইটা অত্যন্ত জরুরি। দিস ইজ প্রাইম নিড। উইদাউট অক্সিজেন কিন্তু কেউ সার্ভাইভ করতে পারবে না। দিস ইজ প্রাইম নিড, অত্যন্ত জরুরি।
আর এখানে আরেকটা জিনিস দেখা গেল যে যখন এই যে অক্সিডেশনটা হয় ফুড, যে কোনো ফুড, সুগার হতে পারে, সেখানে প্রোটিন বা ফ্যাট হতে পারে, আমরা যেটাই নেব, সেখানে অক্সিডেশন যখন হবে তখন ডিউরিং দ্য প্রসেস এখানে একটা ওয়েস্ট প্রোডাক্ট CO2 তৈরি হয়, CO2 প্রডিউসড। এই প্রসেসেই CO2 প্রডিউস হয়। আর যখন এই CO2 প্রডিউস হবে, এই CO2টা হচ্ছে একটা টক্সিক সাবস্টান্স যেটা বডি থেকে রিমুভ করতে হবে। রিমুভ, সেটা আমাদের বডি থেকে রিমুভ করতে হবে। এটা এভাবে লেখা যাক, নিড টু রিমুভ, নিড টু রিমুভ। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিড অক্সিজেন, অর অক্সিজেন সাপ্লাই বলি এটাকে, নিড অক্সিজেন সাপ্লাই। আরেকটা নিড টু রিমুভ কার্বন ডাই অক্সাইড অর CO2। এই যে অক্সিজেন সাপ্লাই আর কার্বন ডাই অক্সাইডের এই যে রিমুভাল, এই দুটোই কিন্তু প্রাইম নিড, এই দুটো কিন্তু প্রাইম নিড। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কমপ্লেক্স অর্গানিজম, এই কমপ্লেক্স অর্গানিজমের বডিটাকে সাস্টেইন রাখার জন্য, তার বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশনসগুলোকে কন্টিনিউ রাখার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। আর সেই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যাবে একমাত্র কমপ্লিট অক্সিডেশন থেকে। আর এই কমপ্লিট অক্সিডেশনটা করার জন্য কিন্তু অক্সিজেন সাপ্লাইটা অত্যন্ত জরুরি। আর আমরা দেখতে পাচ্ছি যখন অক্সিজেন সাপ্লাই করে আমরা কমপ্লিট অক্সিডেশন করছি, তখন ডিউরিং দিস প্রসেস CO2 একটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কিন্তু এখানে প্রডিউস হচ্ছে। আর এই CO2টাকে বডি থেকে রিমুভ করাটা অত্যন্ত জরুরি, না হলে কিন্তু আমাদের বডিতে একটা টক্সিক এফেক্ট চলে আসবে আর আমাদের হোমিওস্ট্যাসিসটা মেনটেন থাকবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেন সাপ্লাই আর CO2 রিমুভাল, এই দুটো যে আমাদের বডিতে প্রাইম নিড, এই দুটোকে আমাদের বডিতে কিন্তু করতে হবে। ওকে, আর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেন সাপ্লাই আর CO2 রিমুভাল, এই দুটো কিন্তু একটাই প্রসেস দ্বারা হয়ে থাকে, সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমেই অক্সিজেন সাপ্লাই করা হয় বডিতে আর CO2টাকে রিমুভ করা হয়। ওকে, আর এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা একটা ভেরি নেসেসারি প্রসেস হয়ে দাঁড়ালো আমাদের বডিতে, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কার মাধ্যমে হয়ে থাকে, সেটা হচ্ছে respiration বা respiratory system. So this is done by respiration. By respiration. Okay. So here comes the chapter respiration and this important functions in our body. এখান থেকে কিন্তু আমাদের এই যে ফাংশনটা বডিতে, এটাকে করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় যে গ্যাসেস এক্সচেঞ্জটা আমাদের বডিতে করতে হবে, আর সেটার জন্য আমাদের রেসপাইরেশনটা প্রয়োজন হবে। আর এই রেসপাইরেশনটা করার জন্য তার জন্য প্রয়োজনীয় কিছু অর্গানস এবং অর্গান সিস্টেমের প্রয়োজন হবে। আর যে অর্গান সিস্টেমটা এই রেসপাইরেশন করার জন্য ইনভলভ হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের বডির রেসপাইরেটরি সিস্টেম। ওকে, তো ওয়ান বাই ওয়ান এবার আমরা রেসপাইরেশন আর রেসপাইরেটরি সিস্টেম নিয়ে এবার আমরা কথা বলবো। ওকে, এবার আমরা রেসপাইরেশন নিয়ে কথা বলবো। এবার আমরা যদি রেসপাইরেশন নিয়ে কথা বলি, তাহলে এই রেসপাইরেশন মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। যদি ফিজিক্যাল রেসপাইরেশনের কথা বলি, তাহলে এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেটা আমরা একটু আগে দেখলাম যে আমাদের বডিতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করাটা অত্যন্ত একটা জরুরি প্রসেস হয়ে দাঁড়ালো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর এই কেমিক্যাল রেসপাইরেশনের মূল উদ্দেশ্য হচ্ছে এনার্জি সাপ্লাই বা এনার্জি প্রোডাকশন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস রয়েছে রেসপাইরেশনের। ফিজিক্যাল প্রসেসটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করানো, আর কেমিক্যাল প্রসেস হচ্ছে এনার্জি প্রোডাকশন করা। আমাদের এই চ্যাপ্টারে আমাদের যে প্রাইম ফোকাস, সেটা হচ্ছে কিন্তু আমাদের ফিজিক্যাল রেসপাইরেশনটা করা। কেমিক্যাল রেসপাইরেশনটা আমাদের এখানে আলোচ্য বিষয় না। ওকে, সেটা একটা ডিফারেন্ট চ্যাপ্টারে আমাদের করতে হবে। ওকে, এখন আমাদের ফিজিক্যাল রেসপাইরেশনটা যদি আমরা দেখি এখানে, তাহলে এই রেসপাইরেশনের
মূল উদ্দেশ্য আমরা কি পাচ্ছি এখানে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। আর এই রেসপাইরেশনটা থেকে আমরা কি পাচ্ছি? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল দুটোই প্রসেস এখানে হচ্ছে, তাই এটাকে ফিজিকো কেমিক্যাল প্রসেস বলা হয়। ওকে, ফিজিকো কেমিক্যাল মানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোথ প্রসেস আর ডান অ্যাট দ্য সেম টাইম, ফিজিকো কেমিক্যাল প্রসেস। ওকে, তো রেসপাইরেশনের মূল উদ্দেশ্য যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, দ্যাট ইজ ফিজিক্যাল রেসপাইরেশন। আর সেই ফিজিক্যাল রেসপাইরেশনের মেন উদ্দেশ্য কি, মেন পারপাস কি? সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। আর এই রেসপাইরেশনটা যেহেতু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোথ প্রসেস নিয়ে তৈরি, তাই এটাকে ফিজিকো কেমিক্যাল প্রসেস বলা হয়। কিন্তু আমরা এখানে কেবলমাত্র ফিজিক্যাল প্রসেসটা নিয়েই আলোচনা করব। ওকে, তো আমরা এবার দেখে নিই যে এই যে ফিজিক্যাল রেসপাইরেশন এর স্টেপগুলো কি কি। ওকে, এইবার আমরা যদি রেসপাইরেশনের বিভিন্ন স্টেপ নিয়ে কথা বলি, তাহলে কি কি স্টেপ ইনভলভ রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। বাইরে আমাদের এখানে অ্যাটমসফিয়ার রয়েছে, যেখানে আমাদের এয়ার রয়েছে। আমরা এই এয়ারটাকে ভেতরে গ্রহণ করি উইথ দ্য হেল্প অফ আওয়ার রেসপাইরেটরি সিস্টেম, আর ভেতর থেকে আমরা বাতাসটাকে বাইরে বের করে দিই। তো আমরা যে বাতাসটাকে ভেতরে গ্রহণ করি সেটাকে বলা হয় ইনহেলেশন বা ইন্সপাইরেশন। ওকে, তো এই যে প্রসেসটা এটাকে বলা হয় ইন্সপাইরেশন, মিন্স টেকিং ইন দ্য এয়ার, অর ভেতর থেকে যে এয়ারটা বাইরে বের হয়ে যায় সেটাকে বলা হয় এক্সপাইরেশন। ওকে, তো এই যে ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন এই যে প্রসেসটা, এটা হচ্ছে এই রেসপাইরেশনের ফার্স্ট স্টেপ, যেটাকে বলা হয় ভেন্টিলেশন। ফার্স্ট স্টেপ যেটা হয়ে গেল আমাদের কাছে ভেন্টিলেশন। হোয়াট ইজ দ্যাট? ভেন্টিলেশন। সো ভেন্টিলেশন হলো আমাদের প্রথম স্টেপ রেসপাইরেশনের। এখানে কি কি আমরা দেখতে পেলাম? ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন। এয়ারটাকে আমাদের লাংসের ভেতরে নেওয়া, এটাকে বলা হয় ইন্সপাইরেশন, আর লাংস থেকে এয়ারটাকে বাইরে বের করে দেওয়া, এটাকে বলা হয় এক্সপাইরেশন। ওকে, এরপরে আমরা নেক্সট স্টেপটা দেখব। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে লাংস থেকে মানে অ্যালভিওলাই থেকে ব্লাডের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করে, আর ব্লাড থেকে CO2টা কিন্তু অ্যালভিওলাইয়ের ভেতরে চলে যায়। এই যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড ক্যাপিলারি বা ব্লাড ভেসেল, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপাইরেশন। ওকে, এই যে স্টেপটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ এক্সটার্নাল রেসপাইরেশন। দিস ইজ এক্সটার্নাল রেসপাইরেশন। ওকে, এরপরে এই যে ব্লাডটা যেটা এই হার্ট থেকে এখানে এসেছিল, আর এইখান থেকে আবার পুনরায় হার্টে ফিরে যাবে। ওকে, আর এই হার্ট থেকে আবার এই রক্তটা টিস্যুতে যাবে, আর টিস্যু থেকে আবার এই রক্তটা ফিরে পুনরায় এই হার্টে ফিরে আসবে। তো এই যে প্রসেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হার্ট থেকে লাংসে আসা, লাংস থেকে পুনরায় হার্টে যাওয়া, হার্ট থেকে আবার টিস্যুতে যাওয়া, টিস্যু থেকে আবার পুনরায় হার্টে ফিরে আসা, এই যে প্রসেসটা, এইটা হচ্ছে থার্ড প্রসেস, দ্যাট ইজ আওয়ার ট্রান্সপোর্ট অফ গ্যাস। দিস ইজ ট্রান্সপোর্ট অফ গ্যাস। ওকে, এরপরে এইখানে যে ব্লাড ক্যাপিলারি রয়েছে, এখানে মূলত কি হয় যে হার্ট থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা টিস্যুর কাছে আসলো, এখান থেকে যে অক্সিজেনটা সেটা কিন্তু টিস্যুর ভেতরে চলে যায়, আর এই টিস্যুতে উৎপন্ন হওয়া যে CO2টা, এই CO2 কিন্তু এই ব্লাডের ভেতরে চলে আসে। সেটা আমি একটু নিচে দেখাই। CO2টা কিন্তু এখানে চলে আসে, অ্যান্ড দিস মেক্স দিস ব্লাড ডিঅক্সিজেনেটেড। ওকে, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এই টিস্যু লেভেলে হচ্ছে, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপাইরেশন। দিস ইজ এক্সটার্নাল রেসপাইরেশন। দিস ইজ ফোর্থ প্রসেস, এক্সটার্নাল রেসপাইরেশন। ওকে,
আর এই টিস্যুর ভেতরে গ্লুকোজটা ভেঙে নিয়ে যখন এনার্জি আর CO2 তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় সেলুলার রেসপাইরেশন বা কেমিক্যাল রেসপাইরেশন। সেটা আমরা এখানে দেখব না। ওকে, আমাদের সেটা কিন্তু আলোচ্য বিষয় না। আমরা এখানে ফিজিক্যাল রেসপাইরেশনের কি কি স্টেপ আমরা দেখতে পেলাম সেটা আরেকবার বলে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভেন্টিলেশন রয়েছে আমাদের কাছে। ভেন্টিলেশনটা কি, যে এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইয়ের ভেতরে এয়ারটাকে বাইরে থেকে নেওয়া, যেটাকে ইনহেলেশন বা ইন্সপাইরেশন বলা হয়, আর এই ভেতর থেকে এয়ারটাকে বাইরে বের করে দেওয়া, এটাকে বলা হয় এক্সপাইরেশন। সো দিস ইন্সপাইরেশন আর এক্সপাইরেশনের এই যে প্রসেস, এটাকে বলা হয় ভেন্টিলেশন। ওকে, এইবার অ্যালভিওলাই আর এই যে ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারি এখানে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে অক্সিজেন আর CO2 আদান প্রদান হচ্ছে, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপাইরেশন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড ভেসেল। ওকে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই and blood vessel, this is external respiration. And gaseous exchange between blood vessel and tissue or cell, this is known as internal respiration. Sorry, this is wrong, let me correct this. Okay, so this is internal respiration. এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালভিওলাই থেকে রক্তটা পুনরায় হার্টে ফিরে আসা, হার্ট থেকে আবার রক্তটা টিস্যুতে যাওয়া, এই যে ট্রান্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ নোন অ্যাজ ট্রান্সপোর্টেশন অফ গ্যাস বা ট্রান্সপোর্ট অফ গ্যাস। এই যে চারটা স্টেপ, এই চারটা স্টেপ হচ্ছে কিন্তু আমাদের রেসপাইরেশনের স্টেপ। ওকে, এরপর যদি আমরা কেমিক্যাল রেসপাইরেশন নিয়ে একটু কথা বলি হালকা, দ্যাট ইজ কেমিক্যাল রেসপাইরেশন বা কেমিক্যাল প্রসেস। সেটা কিন্তু হচ্ছে আমাদের সেলুলার রেসপাইরেশন। সেলুলার রেসপাইরেশন এখানে অ্যাকচুয়ালি কি হয় সেলুলার রেসপাইরেশনে, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি যে আমাদের কাছে যে গ্লুকোজ রয়েছে, গ্লুকোজ, এই গ্লুকোজের অক্সিডেশন হয়। হোয়াট ইজ দ্যাট? অক্সিডেশন। এই অক্সিডেশনকে বলা হয় ইন্টারনাল ব্রেকডাউন, সরি ইনডাইরেক্ট ব্রেকডাউন। ওকে, তো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের যে অক্সিডেশন হওয়া বা ইনডাইরেক্ট ব্রেকডাউন, এটার মাধ্যমে কিন্তু ফর্মেশন অফ এটিপি হয়ে থাকে। ফর্মেশন অফ এটিপি অথবা এনার্জি, দিস এটিপি মিনস এনার্জি। এইবার আমাদের কাছে এই যে অক্সিডেশনটা রয়েছে, এই যে অক্সিডেশন আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত দুই প্রকারের হয়। ওকে, একটা হচ্ছে কমপ্লিট অক্সিডেশন, and one is incomplete oxidation. ইনকমপ্লিট অক্সিডেশন, এই ইনকমপ্লিট অক্সিডেশনটাকে কিন্তু ফার্মেন্টেশনও বলা হয়। ফার্মেন্টেশন। ওকে, এবার কমপ্লিট অক্সিডেশনে আমরা কি দেখেছিলাম, যে দিস ইজ ডান ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ইন প্রেজেন্স অফ অক্সিজেন, and this is in absence of oxygen, oxygen not needed, O2 not needed. ওকে, এইবার আমরা কমপ্লিট অক্সিডেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম, আচ্ছা এইখানে একটা জিনিস, যে অক্সিজেনের প্রেজেন্সে যখন অক্সিডেশনটা হয় তখন এটাকে বলা হয় অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন। আর অক্সিজেনের অ্যাবসেন্সে যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যানঅ্যারোবিক। ওকে, এইবার এখানে মূলত কি হয়, আমাদের কাছে যে গ্লুকোজটা রয়েছে C6H12O6, এইটা কিন্তু অক্সিজেনের সাহায্যে এটিপি অ্যান্ড CO2তে ভেঙে যায়। ওকে, এটিপি, এখানে জলও তৈরি হয়, H2O + CO। ওকে, এইটা হচ্ছে কিন্তু অ্যারোবিক রেসপিরেশনের একটা কেমিক্যাল রিয়াকশন। ওকে, এইবার আমরা যদি অ্যানারোবিক রেসপিরেশন বা ফার্মেন্টেশনের কথা বলি, তাহলে কিন্তু এখানে দুটো প্রসেস হয়ে থাকে। আচ্ছা, এখানে এটিপির যে কথাটা আমরা বলেছিলাম, এটিপি এখানে কটা তৈরি হয়? 38 এটিপি এখানে কিন্তু আমাদের পাওয়া যায়। এবার অ্যানারোবিক রেসপিরেশনের যে কথা আমরা বলেছিলাম,
এখানে ফার্মেন্টেশন বলা হয় এটাকে। এখানে মূলত দুই ধরনের ফার্মেন্টেশন হয়ে থাকে। একটা হয় আমাদের অ্যালকোহলিক, আর একটা হয়ে থাকে আমাদের ল্যাকটিক অ্যাসিড, ফার্মেন্টেশন অথবা অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এই দুই প্রসেসেই কি হয়, এই দুই প্রসেসেই আমরা যদি দেখি তাহলে এখানে যে আমাদের গ্লুকোজটা রয়েছে, এই গ্লুকোজটা কিন্তু অক্সিজেনের অ্যাবসেন্সে কিন্তু অক্সিডাইজ হয়, আর এখান থেকে এটিপি উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় অ্যালকোহল or lactic acid। অ্যালকোহল কার ক্ষেত্রে উৎপন্ন হবে? অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে। কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু মাত্র দুটো এটিপি পাওয়া যাবে। ওকে, এবার এই যে অ্যালকোহলিক ফার্মেন্টেশনটা হয়, এটা কার ক্ষেত্রে হয়? দিস ইজ ডান ইন ইস্টের ক্ষেত্রে এটা দেখা যায়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোথায় হয়? আমাদের মাসলসের ভেতরে হয়। মাসলস কখন হয়? ডিউরিং এক্সারসাইজ। ওকে, আর এই যে অ্যারোবিক রেসপাইরেশন, এটা কার ক্ষেত্রে হয়? ইন কমপ্লেক্স অর্গানিজম। ওকে, তো এটা একটা কেমিক্যাল প্রসেস বা সেলুলার রেসপাইরেশনের একটা কুইক রিক্যাপ। এরপর আমরা রেসপাইরেটরি সিস্টেমটা দেখব। আমরা যেমন যদি কোনো কাজ করতে যাই তাহলে আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হয়। ঠিক তেমনই যদি আমরা আমাদের শরীরের ভেতরে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করতে চাই বা রেসপাইরেশনটা করতে চাই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু কিছু অর্গানসের প্রয়োজন হবে। আর সেই ডেফিনেট অর্গানসগুলোর যে কালেকশন, সেই অর্গান সিস্টেমটার নাম হবে রেসপাইরেটরি সিস্টেম। ওকে, তো এই রেসপাইরেটরি সিস্টেমটা যদি আমি একটু সহজে লেখার চেষ্টা করি তাহলে এটাকে বলা যায় কালেকশন অফ অর্গানস needed for gaseous exchange, needed for respiration or gaseous exchange। ওকে, তো এটা একটা কালেকশন অফ অর্গানস, আর কালেকশন অফ অর্গানসকে কি বলা হয়? অর্গান সিস্টেম। ওকে, সো দিস ইজ অ্যান অর্গান সিস্টেম অর কালেকশন অফ অর্গানস দ্যাট ইজ নিডেড ফর রেসপাইরেশন অর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো এখানে আমাদের কি কি অর্গানস রয়েছে সেই অর্গানগুলো নিয়ে আমি একটু কথা বলবো। অর্গানস, কি কি অর্গানস আমাদের রেসপাইরেটরি সিস্টেমে রয়েছে? প্রথমেই আমাদের কাছে রয়েছে নোজ, তারপরে রয়েছে আমাদের কাছে ফ্যারিংস, তারপরে রয়েছে ল্যারিংস। ওকে, একটা জিনিস, নোজের পরে কিন্তু নেজাল ক্যাভিটিও থাকে। সো হিয়ার উই হ্যাভ নেজাল ক্যাভিটি। Larynx, pharynx, then we have trachea, then bronchi, then we have bronchiole, and then lastly we have alveoli। আর একটা জিনিস প্রয়োজন হয় যেটা হচ্ছে ডায়াফ্রাম। আর একটা ইন্টারকস্টাল মাসলসেরও প্রয়োজন হয়। তো এই যে এতগুলো আমাদের যে অর্গানস, এই সমস্ত অর্গানগুলো কিন্তু আমাদের রেসপাইরেটরি সিস্টেমের একটা অংশ। ওকে, এই বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে কিন্তু আমাদের রেসপাইরেটরি সিস্টেমটা তৈরি করে। ওকে, তো এটা আমরা একটা ডায়াগ্রামে দেখে নেব। ওকে, এইবার আমরা এই ডিফারেন্ট এলিমেন্টগুলো এই ডায়াগ্রামের মধ্যে দেখে নেব। তো আমরা এইখানে এই যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ নোজ।
এই যে ক্যাভিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ নেজাল ক্যাভিটি। ওকে, এইখানে আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি, দিস ইজ ফ্যারিংস। ওকে, এই প্যাসেজটা দিয়ে বাতাসও যায়, এই প্যাসেজটা দিয়ে এখান দিয়ে বাতাসও যায়, আর এখান দিয়ে কিন্তু খাবারও যায়। তো এটা খাবার এবং বাতাস যাওয়ার বা এয়ার যাওয়ার, ফর এয়ার অ্যান্ড ফুড, এটা কিন্তু একটা কমন প্যাসেজ ফর এয়ার অ্যান্ড ফুড। এটা আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ ইম্পর্ট্যান্ট। কমন প্যাসেজ ফর এয়ার অ্যান্ড ফুড। ওকে, এইবার আমরা এইখানে এই যে এইটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু থাকে ল্যারিংস, দিস ইজ ল্যারিংস। এইখানে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্র্যাকিয়া, এইটা হচ্ছে আমাদের কাছে ব্রঙ্কাই। আর এই ব্রঙ্কাই যখন ব্রাঞ্চ হয়ে যায় তখন দিস ইজ নোন অ্যাজ ব্রঙ্কিওল। ওকে, and this entire organ, this is known as lungs. ওকে, এইবার এটা যখন টার্মিনাল পজিশনে চলে যায় তখন টার্মিনাল পজিশনে গিয়ে এটা অ্যালভিওলাই তৈরি করে বা অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার স্যাক, এটা অ্যালভিওলার স্যাক তৈরি করে। আর এই যে আমরা যে স্ট্রাকচারটা এখানে নিচে দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের কাছে ডায়াফ্রাম। ওকে, তো এগুলো হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার আমাদের এই রেসপিরেটরি সিস্টেমে। সো দিস ইজ এন্টায়ার রেসপিরেটরি সিস্টেম। ওকে, তো এরপরে আমরা লাংসের স্ট্রাকচারটা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের হিউম্যান লাংসের একটা সিম্পল ডায়াগ্রাম। এইখানে যদি আমরা দেখি, প্রথমে আমাদের কাছে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু ল্যারিংস। ওকে, এরপরে এই অংশটা আমাদের কাছে হচ্ছে ট্র্যাকিয়া, আমরা একটু আগে দেখলাম এগুলো ট্র্যাকিয়া। এইবার এই যে হলুদ রিং এর মতো অংশ দেখা যাচ্ছে যেটা কিন্তু কমপ্লিট না, ইনকমপ্লিট। ওকে, এগুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। এখানে মোটামুটি 12 থেকে 16টা সি শেপড ইনকমপ্লিট ring of hyaline cartilage. এইটা কিন্তু এখানে থাকে। ওকে, 12 থেকে 16টা সি শেপ ইনকমপ্লিট রিং অফ হাইলিন কার্টিলেজ। এই রিংগুলো কিন্তু ডরসালি ইনকমপ্লিট থাকে, ভেন্ট্রাল সাইডে কিন্তু কমপ্লিট থাকে। ওকে, এইবার আমরা এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রাইট লাং, আর এইটা হচ্ছে আমাদের কাছে লেফট লাং। ওকে, এইবার এইটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে হার্ট রয়েছে, দিস ইজ হার্ট। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি রাইট লাংটা কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু লেফট লাংয়ে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় একটা কিন্তু নচ বা কার্ভেচার রয়েছে। এই যে নচটা, এই নচটাকে কিন্তু বলা হয় কার্ডিয়াক নচ। এই যে এইখানে আমরা যে নচটা দেখতে পাচ্ছি, দিস নচ ইজ নোন অ্যাজ কার্ডিয়াক নচ। এখানে হার্ট থাকার কারণে এখানে একটা নচ বা ক্যাভিটি বা ডিপ্রেশনের সৃষ্টি হয়, এটাকে কার্ডিয়াক নচ বলা হয়। ওকে, এইবার আমরা এইখানে যদি দেখি তাহলে এটাকে বলা হয় ট্রান্সভার্স ফিশার, একটা লম্বা লাইনের মতো দেখতে পাচ্ছি না আমরা,
এই ফিশারগুলো কিন্তু লাংটাকে ভেরিয়াস পার্টসে ডিভাইড করে। রাইট লাংয়ে আমরা দেখতে পাচ্ছি দুটো ফিশার রয়েছে। ওকে, দুটো ফিশার রয়েছে। এই দুটো ফিশার কিন্তু রাইট লাংটাকে তিনটে অংশে বিভক্ত করে। তো এইটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ট্রান্সভার্স ফিশার। এরপরে আমরা যদি এইটা দেখি, দিস ইজ অবলিক ফিশার। এখানে রাইট লাংয়ে আমরা দেখতে পাচ্ছি দুটো ফিশার রয়েছে, কিন্তু লেফট লাংয়ে মাত্র একটাই রয়েছে, দ্যাট ইজ অবলিক ফিশার। ওকে, তো রাইট লাংয়ে আমরা দেখতে পাচ্ছি দুটো ফিশার রয়েছে, লেফট লাংয়ে একটা রয়েছে। রাইট লাংটা আকারে বড় হয়, লেফট যে লাংটা সেটা কিন্তু সাইজে একটু ছোট হয় রাইট লাংয়ের থেকে। ওকে, এইবার আমরা এই নিচে যে ডোম শেপ যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটা কিন্তু আমাদের কাছে রয়েছে ডায়াফ্রাম। দিস ইজ ডায়াফ্রাম। এইটা কিন্তু ডোম শেপ হয়। ওকে, তো এইটা হচ্ছে আমাদের লাংসের একটা মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা ভেরিয়াস পার্টসগুলো আমরা দেখতে পেলাম। আচ্ছা, এখানে কিছু জিনিস বাকি রয়েছে, যে এই অংশটা আমরা দেখেছিলাম এর আগে, এটা ছিল ব্রঙ্কাই, আর এই অংশগুলো ছিল কিন্তু ব্রঙ্কিওল। ওকে, তো এটা আমরা পেলাম আমাদের কাছে লাংসের একটা নর্মাল রিপ্রেজেন্টেশন, আর এখানে ভেরিয়াস পার্টস। ওকে, আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা দেখলাম, যে কার্ডিয়াক নচ আমরা যেটা পেলাম এখানে, এই যে কার্ডিয়াক নচটা কিন্তু অনলি প্রেজেন্ট ইন লেফট লাং, অনলি ইন লেফট লাং। দিস ইজ অনলি ইন লেফট লাং। এটুকু যথেষ্ট। আর একটা জিনিস এখানে বলা বাকি রয়েছে, যে এই লাংয়ের যে ইউনিটটাকে বলা হয় অ্যালভিওলাই। ওকে, আর এর যে টোটাল সারফেস এরিয়া, এখানে অনেকগুলো না থাকে, অ্যালভিওলাই থাকে, প্রায় 300 থেকে 500 মিলিয়ন মতো ইন বোথ লাং। তো এই সমস্ত অ্যালভিওলাই মিলে কিন্তু এখানকার সারফেস এরিয়াটা অনেকটা বেড়ে যায়। তো এই সারফেস এরিয়াটা মোটামুটি 70 থেকে 100 মিটার স্কোয়ার। ওকে, প্রায় একটা ফুটবলের মাঠের সমান। হ্যাঁ, অনেক বড় কিন্তু। তো আমরা এটা একটু হাইলাইট করে নেব। সারফেস এরিয়া কত থাকছে আমাদের, এই অ্যালভিওলাইয়ের কারণেই কিন্তু আমাদের লাংসের যে সারফেস এরিয়াটা, যেই এরিয়াতে আমাদের গ্যাসেস এক্সচেঞ্জটা হয়ে থাকে, সেই এরিয়াটা কিন্তু অনেকটা বেড়ে যায়, যেটা 70 থেকে প্রায় 100 মিটার স্কোয়ারের মতো হয়ে থাকে। এবার আমরা দেখে নেব কভারিং অফ লাংস। লাংয়ের ওপরে যে কভারটা থাকে, কভারিং অফ লাংস। ওকে, আমরা কভারটা একটু দেখে নেব, যে কভারটা আমাদের কাছে কি রয়েছে। এইটা কিন্তু প্লিউরা বলা হয় এটাকে। ওকে, দিস ইজ প্লিউরা। এটা হচ্ছে লাংসের কভার। এখানে আমরা যদি ভেরিয়াস পার্টসগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো বাইরের দিকে যে অংশটা রয়েছে, আউটার, সেটাকে বলা হয় প্যারাইটাল প্লিউরা, দ্যাট ইজ প্যারাইটাল। আর ভেতরের যে অংশটা আমাদের কাছে রয়েছে, ইনার, দ্যাট ইজ নোন অ্যাজ ভিসেরাল প্লিউরা। ভিসেরা মিন্স অর্গান, যেটা অর্গানের কাছে রয়েছে, দ্যাট ইজ ভিসেরাল প্লিউরা। ওকে, বাইরেরটা হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা। তো আমরা দেখতে পাচ্ছি এই প্লুরার কিন্তু দুটো পার্ট রয়েছে, মানে দুটো মেমব্রেন রয়েছে। তো এই প্লুরাটা হচ্ছে বাইলেয়ার্ড বা ডাবল মেমব্রেন। দিস ইজ ডাবল মেমব্রেন। এইবার এই বাইরের যে প্যারাইটাল প্লিউরা আর এই যে ভেতরের ভিসেরাল প্লিউরা, এই দুই প্লিউরার মধ্যে একটা ক্যাভিটি থাকে, এটাকে বলা হয় ইন্ট্রাপ্লিউরাল ক্যাভিটি। আর এইখানে একটা কিন্তু লিকুইড থাকে,
একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটাকে বলা হয় প্লিউরাল ফ্লুইড। এটাকে এই কালার দিয়ে বানায়, দ্যাট ইজ প্লিউরাল ফ্লুইড। এই ফ্লুইডটা কিন্তু ফ্রিকশনটা থেকে লাংসকে রক্ষা করে। ওকে, এর কাজটা কিন্তু দুটো, প্রিভেন্ট সেপারেশন বিটুইন টু প্লিউরাল মেমব্রেন। এই প্লিউরাল ফ্লুইডের আমাদের কাছে দুটো কাজ রয়েছে। একটা হচ্ছে প্রিভেন্ট সেপারেশন বিটুইন টু প্লিউরাল মেমব্রেন, দুটো প্লিউরাল মেমব্রেন যাতে আলাদা না হয়ে যায় সেটাকে একসাথে রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে রিডিউস ফ্রিকশন ফ্রম আদার অর্গান। এই লাংটা কিন্তু এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্র্যাক্ট করে, তো এই যে এক্সপ্যান্ডিং অ্যান্ড কন্ট্রাকশন, এটার ফলে কিন্তু একটা ফ্রিকশন জেনারেট হয়। আর এই ফ্রিকশন ফ্রম আদার অর্গান থেকে কিন্তু এই লাংসটাকে রক্ষা করা, এটাই হচ্ছে প্লিউরাল ফ্লুইডের একটা অন্যতম কাজ। ওকে, এরপর আমরা পরের টপিকটা দেখব। তো এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালভিওলাই, আর এই অ্যালভিওলাইয়ের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড ভেসেল বা ক্যাপিলারি কিন্তু জড়িয়ে রয়েছে। ওকে, এইবার এখানে ডিফারেন্ট স্ট্রাকচার বা কম্পোনেন্টগুলো কী কী, আমরা প্রথমে সেটা নিয়ে একটু কথা বলে নিই। এখানে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু আমাদের টাইপ 1 নিউমোসাইট। দিস ইজ টাইপ 1 নিউমোসাইট। ওকে, এটা আসলে হচ্ছে একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে সবুজ রঙের, এইটা আমাদের কাছে হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। আর এই টাইপ 2 নিউমোসাইট হলো একটা মডিফাইড সেল। আর এই সেলগুলোর কাজ হচ্ছে একটা সারফেক্ট্যান্ট রিলিজ করা, যেটাকে লেসিথিন বলা হয়। ওকে, দিস রিলিজ সারফেক্ট্যান্ট that is known as lecithin। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই লেসিথিনটা হচ্ছে একটা কিন্তু ফসফোলিপিড। ওকে, এইবার আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটা ব্লাড ভেসেল। দিস ইজ এ ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারি বলা যায়। এই ক্যাপিলারিতে আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে নীল কালারের, সেটা হচ্ছে আমাদের কাছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর যে লাল অংশ আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ অক্সিজেনেটেড ব্লাড। দিস ইজ আওয়ার অ্যালভিওলার ওয়াল, যেটা টাইপ 1 নিউমোসাইট আর টাইপ 2 নিউমোসাইট দিয়ে তৈরি। দিস ইজ অ্যালভিওলার ওয়াল। ওকে, এইবার আমরা মাঝে যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে অংশটা যেটা অ্যালভিওলার ওয়াল আর ব্লাড ভেসেলের ভেতরে মাঝে রয়েছে, এই অংশটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। দিস ইজ বেসমেন্ট মেমব্রেন। ওকে, এইবার এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে লেয়ার রয়েছে মূলত আমাদের কাছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যালভিওলার ওয়াল, এই মাঝে রয়েছে আমাদের বেসমেন্ট মেমব্রেন, আর তারপরে আমাদের এই অংশে রয়েছে আমাদের ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াম। ব্লাড ভেসেলসের যে লেয়ারটা সেটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তো এই অ্যালভিওলার ওয়াল, বেসমেন্ট মেমব্রেন আর এন্ডোথেলিয়াম, এই তিনটে মিলে কিন্তু একটা ডিফিউশন লেয়ার তৈরি করে। ডিফিউশন লেয়ার বলার অর্থ কি, যে এইখানে কিন্তু আমাদের এয়ার রয়েছে, যে এয়ারটা বাইরে থেকে আসে, বাইরে থেকে কি হয়, এয়ারটা আসে আর ভেতর থেকে এয়ারটা বাইরে বের হয়ে যায়। তো দিস ইজ এয়ার। এই এয়ারটা যখন ভেতরে আসে তখন এই এয়ারের দুটো কম্পোনেন্ট হচ্ছে অক্সিজেন অ্যান্ড CO2। তো এখানে কি হয়, ব্লাডের ভেতরে অক্সিজেনটা কিন্তু ভেতর থেকে চলে আসে, আর এই ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে কিন্তু CO2টা লাংসের ভেতরে আসে। তো এই যে এক্সচেঞ্জ, এই যে গ্যাসের এক্সচেঞ্জ, CO2 দিয়ে দেওয়া, অক্সিজেন নিয়ে নেওয়া, এই যে এক্সচেঞ্জ অফ গ্যাস,
এই এক্সচেঞ্জ অফ গ্যাস যে লেয়ারগুলোর মাধ্যমে হয়ে থাকে সেগুলোকে বলা হয় ডিফিউশন লেয়ার। এই এক্সচেঞ্জটা কিন্তু বাই মিনস অফ ডিফিউশন হয়ে থাকে, মানে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এই এক্সচেঞ্জটা সম্পন্ন হয়ে থাকে। আর এই এক্সচেঞ্জটা যে ডিফিউশন লেয়ারগুলোর মাধ্যমে হচ্ছে সেই লেয়ারটা কিন্তু তিনটে। কি কি লেয়ার আমি প্রথমেই একটু আগে বললাম যে এটা হচ্ছে অ্যালভিওলার ওয়াল, তারপরে বেসমেন্ট মেমব্রেন, তারপরে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল। এই তিনটে লেয়ার নিয়ে কিন্তু এই ডিফিউশন লেয়ারটা তৈরি। ওকে, তো আমরা যদি ডিফিউশনের কথা বলি, CO2টা আমি একটু এখানে দেখাই তাহলে সুবিধা হয়। তো এই যে আমরা এখানে এই তিনটে লেয়ার দেখতে পাচ্ছি, এই তিনটে লেয়ার হচ্ছে ডিফিউশন লেয়ার। দিস ইজ ডিফিউশন লেয়ার। এটা তিনটে লেয়ার নিয়ে তৈরি। এখানে কটা লেয়ার রয়েছে? 3 লেয়ার্স রয়েছে। ওকে, এই লেয়ারগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিফিউশন লেয়ারটা, এটা অ্যালভিওলার ওয়াল, বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, এই তিনটে লেয়ার নিয়ে কিন্তু এই ডিফিউশন লেয়ারটা তৈরি। আর এই যে ডিফিউশন লেয়ারটার যে থিকনেস সেটা আমরা একটু দেখে নিই। ওকে, এই থিকনেসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে তিনটে লেয়ার ডিফিউশন লেয়ার, এই লেয়ারের থিকনেস যত কম হবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা ডিফিউশন তত বেশি বাড়বে। ওকে, তো এটার জন্য কিন্তু এই ডিফিউশন লেয়ারটার থিকনেস কিন্তু কম থাকা জরুরি। যদি কম না হয় তাহলে কিন্তু যে ডিফিউশন প্রসেসটা বা গ্যাসিয়াস এক্সচেঞ্জের যে প্রসেসটা সেটা কিন্তু এফিশিয়েন্ট হবে না। তাই এই ডিফিউশন লেয়ারের থিকনেসটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত কম, সেটা প্রায় 0.5 মাইক্রোমিটার। ওকে, 0.5 মাইক্রোমিটার মতো হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিকনেস অফ ডিফিউশন লেয়ার দ্যাট ইজ 0.5 মাইক্রোমিটার। ওকে, লেস দ্যান 1 মিলিমিটারও অনেক জায়গায় লেখা থাকে, লেস দ্যান 1 মিলিমিটার, অথবা যদি আমরা প্রিসাইজলি বলতে চাই তাহলে সেটা মোটামুটি আমাদের 0.5 মাইক্রোমিটার মতো হয়ে থাকে। আর এত কম থিকনেস হওয়ার কারণেই কিন্তু এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা যেটা হয়, CO2 আর অক্সিজেনের যে আদান প্রদান, সেটা কিন্তু সেই ডিফিউশন প্রসেসটা কিন্তু অনেকটা এফিশিয়েন্ট হয়ে থাকে। ওকে, এবার আমরা থোরাসিক চেম্বার নিয়ে কথা বলবো। এটা একটা অ্যানাটমিক্যালি এয়ার টাইট চেম্বার। So this is anatomically an airtight chamber. Airtight chamber means that is completely packed. বাইরে থেকে কিন্তু এয়ারটা এখানে প্রবেশ করতে পারে না। দিস ইজ অ্যান এয়ারটাইট চেম্বার, যেখানে প্রেশারটা কিন্তু ফ্লাকচুয়েট হয়। এরপরে আমাদের যে লাংসটা রয়েছে, এই লাংসটা কিন্তু এই থোরাসিক চেম্বারের মধ্যেই রয়েছে। ওকে, এইবার এই থোরাসিক চেম্বারের পজিশনটা কোথায় সেটা একটু বোঝা দরকার। এইখানে আমরা যদি আমাদের বডিতে দেখি, এইখানে প্রথম যে আপার পার্টটা আমরা দেখতে পাচ্ছি, দিস পোর্শন ইজ থোরাসিক চেম্বার অর থোরাসিক ক্যাভিটি, অ্যান্ড এর নিচে এইখানে যে ক্যাভিটিটা রয়েছে, দিস ইজ নোন অ্যাজ অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো আমাদের বডিতে মূলত দুটো মেজর ক্যাভিটি রয়েছে বা দুটো মেজর চেম্বার রয়েছে। একটা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক চেম্বার, আর একটা নিচের যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল চেম্বার বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। ওকে, এইবার আমরা যদি এই থোরাসিক চেম্বারটাকে বাইরে বের করে এনে এর বিভিন্ন কম্পোনেন্টগুলো দেখি, তাহলে কি কি কম্পোনেন্ট নিয়ে এই থোরাসিক চেম্বারটা তৈরি সেটা আমাদের দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেছনের এই যে অংশটা, এগুলোকে বলা হয় ভার্টিব্রি বা স্পাইনের যে অংশ, এগুলো ভার্টিব্রি। এই ভার্টিব্রিগুলো পেছনের দিকে থাকে, আর এই ভার্টিব্রিগুলোর মাঝখানে এই যে আমরা একটা ডিস্ক মতো দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওকে, এইবার এই একটা ভার্টিব্রি থেকে কিন্তু 1 পেয়ার অফ রিবস বেরিয়ে এসছে। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিবস বেরিয়ে এসছে। এই যে হাড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিবস। ওকে, এইবার এই রিবসের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারকস্টাল মাসলস রয়েছে। সামনের দিকে এই রিবসটা একটা হাড়ের সাথে কিন্তু যুক্ত রয়েছে, এই হাড়টাকে বলা হয় স্টার্নাম। ওকে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ডোম শেপড ডায়াফ্রাম রয়েছে। তো এই কটা স্ট্রাকচার নিয়ে কিন্তু আমাদের একটা থোরাসিক চেম্বার তৈরি, যেটা আমরা যদি বডির পজিশনের কথা বলি তাহলে পেছনের দিকে এটা হচ্ছে ডরসাল পজিশন, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল পজিশন, আর এগুলো হচ্ছে আমাদের ল্যাটারাল পজিশন। তো আমাদের ডরসালি রয়েছে কিন্তু স্পাইন বা ভার্টিব্রি, সামনের দিকে আমাদের ভেন্ট্রালি রয়েছে আমাদের স্টার্নাম, আর ল্যাটারালি আমাদের রিবস রয়েছে, আর ইনফিরিয়র পজিশনে মানে বডির নিচের দিকে ইনফিরিয়র পজিশনে কিন্তু রয়েছে আমাদের ডায়াফ্রাম। তো এটা আমাদের কাছে একটা টোটাল থোরাসিক চেম্বার, যেটা ডরসালি ভার্টিব্রি,
ভেন্ট্রালি স্টার্নাম, ল্যাটারালি রিবস অ্যান্ড রিবসের মাঝে ইন্টারকস্টাল মাসলস, আর লোয়ার সাইডে ডায়াফ্রাম নিয়ে তৈরি। সো এইটা হচ্ছে আমাদের কাছে স্ট্রাকচার অফ থোরাসিক চেম্বার। এই থোরাসিক চেম্বারটা কিন্তু অ্যানাটমিক্যালি এয়ার টাইট চেম্বার, আর এই এয়ার টাইট হওয়ার কারণেই কিন্তু আমরা যে ভেন্টিলেশনটা আমাদের হয় সেটা কিন্তু সম্ভব হয়। এইবার আমরা যদি মেকানিজম অফ ব্রিদিংয়ের কথা বলি, তাহলে মেকানিজম অফ ব্রিদিংটা হয় মূলত বাই চেঞ্জিং অফ পালমোনারি ভলিউম। যে পালমোনারি ভলিউম মানে যেটা আমাদের লাংসের ভেতরে যে ভলিউমটা রয়েছে বা লাংসের যে ভলিউমটা, সেটা কম বেশি হওয়ার মাধ্যমে, বা থোরাসিকের যে ইন্ট্রাথোরাসিক ভলিউম যেটা রয়েছে সেটা কম বেশি হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের ব্রিদিংটা হয়ে থাকে। ওকে, এইবার আমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের এই পালমোনারি ভলিউমটাকে কিন্তু অল্টার করতে পারি না বা সেটাকে চেঞ্জ করতে পারি না। ওকে, তো এখানে একটা স্পেশাল স্ট্রাকচার যেটা আমরা একটু আগে দেখলাম, অ্যানাটমিক্যালি এয়ারটাইট চেম্বার। ওকে, এয়ারটাইট চেম্বার যেটা ছিল আমাদের কাছে থোরাসিক চেম্বার, সেটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে ব্রিদিংয়ের ক্ষেত্রে, কারণ আমরা ডাইরেক্টলি কিন্তু আমাদের পালমোনারি ভলিউমটাকে কন্ট্রোল করতে পারি না বা সেটাকে চেঞ্জ করতে পারি না। ওকে, এইবার এই যে ব্রিদিং প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিদিং প্রসেসটা আমাদের মূলত অল্টারনেট কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকস্টাল মাসলস, এই দুই ধরনের মাসলসের যে অল্টারনেট কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, এর মাধ্যমেই কিন্তু ব্রিদিং প্রসেসটা সম্পন্ন হয়ে থাকে। তো আমরা যে থোরাসিক চেম্বারটা দেখলাম, সেখানে যে দুটো মাসলস ছিল, একটা ইন্টারকস্টাল মাসলস আর একটা ছিল আমাদের ডায়াফ্রাম বা ফ্রেনিক মাসল। তো এই দুই মাসলসের যে অল্টারনেট কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, এর মাধ্যমেই কিন্তু পালমোনারি ভলিউমটা চেঞ্জ হয়, আর সেখান থেকে আমাদের ব্রিদিং প্রসেসটা হয়ে থাকে। এবার এখানে আমাদের কাছে আমরা দুই ধরনের ইন্টারকস্টাল মাসলস দেখতে পাচ্ছি। দিস ইজ স্টার্নাম, দিস আর রিবস। এখানে বাইরের দিকে যে মাসলসগুলো যুক্ত আছে, এগুলোকে বলা হয় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস, আর ভেতরের দিকে যে মাসলসগুলো রয়েছে এগুলোকে বলা হয় ইন্টারনাল ইন্টারকস্টাল মাসলস। এইবার এই মাসলসগুলোর কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের কারণে যে থোরাসিক ভলিউম, সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা এবার দেখে নিই। এখানে যদি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলসের কথা আমরা বলি, তাহলে এটা যদি কন্ট্র্যাক্ট হয়, কন্ট্রাকশন বা কন্ট্র্যাক্ট লিখি, নিচের দিকে রিল্যাক্সেশন বা রিল্যাক্স, এইটা যদি কন্ট্র্যাক্ট হয়, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস যদি কন্ট্র্যাক্ট হয়, তাহলে নিচের রিবসগুলোকে উপরের দিকে তুলে নেয়। এতে কি হয় যে থোরাসিক ভলিউমটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। এক্ষেত্রে কি হয়, থোরাসিক ভলিউম এটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। ওকে, আর এটা যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে কিন্তু থোরাসিক ভলিউম ডিক্রিজ হয়ে যায়। দিস ইজ ডিক্রিজিং ইন দিস কেস। এবার ইন্টারনাল ইন্টারকস্টাল মাসলসের যদি আমরা কথা বলি, তাহলে এটা যদি কন্ট্র্যাক্ট হয় তাহলে কি হয়, যখন এটা কন্ট্র্যাক্ট হয় তখন কিন্তু থোরাসিক ভলিউম এটা কিন্তু কমে যায়, আর যখন এটা রিল্যাক্স হয় তখন থোরাসিক ভলিউমটা ইনক্রিজ হয়ে যায়। থোরাসিক ভলিউম ইনক্রিজেস। ওকে, এবার আমরা ইন্সপাইরেশন প্রসেসটা দেখব। এই যে ইন্সপাইরেশন প্রসেস, দিস ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। ওকে, মানে এই প্রসেসটাই কিন্তু এনার্জি কিন্তু এক্সপেন্স হয় বা আমাদের শক্তি খরচ করতে হয়। ওকে, দিস ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। এটা কিভাবে হয় এটা আমরা এবার দেখব, যে এই ক্ষেত্রে কি হয়, কন্ট্রাকশন অফ external intercostal muscles। ওকে, দ্বিতীয়ত কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম।
তো এই দুই মাসেলসের কন্ট্রাকশনের ফলে কি হয়, থোরাসিক ভলিউমটা ইনক্রিজ হয়। thoracic volume that increases, ওকে। এটা যদি আমরা একটু ইয়ে করে বলি, স্পেসিফিক্যালি বলি, তাহলে কিন্তু ইন্টারকস্টাল মাসলস যেটা রয়েছে এটার জন্য কিন্তু আমাদের ডর্সোভেন্ট্রালি কিন্তু আমাদের ইয়েটা থোরাসিক ভলিউমটা ইনক্রিজ হয়। আর ডায়াফ্রামের কন্ট্রাকশনের কারণে কিন্তু অ্যান্টেরিও পোস্টেরিয়রলি ভলিউমটা ইনক্রিজ হয়। তো এটা এখানে প্রয়োজন নেই, শুধু এই দুটোর কারণে আমাদের এটা মনে রাখতে হবে যে থোরাসিক ভলিউমটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। ওকে, এইবার আমাদের এই থোরাসিক ভলিউম যদি ইনক্রিজ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে থোরাসিক প্রেশার, ইন্ট্রাথোরাসিক প্রেশার, ইন্ট্রাথোরাসিক ইন্ট্রাথোরাসিক প্রেশার অথবা ইন্ট্রাপালমোনারি প্রেশার, এই যে ইন্ট্রাথোরাসিক প্রেশারটা রয়েছে এটা কিন্তু লো লো হয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়। এখানে কি হচ্ছে যে এই কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস এর কন্ট্রাকশনের কারণে আর ডায়াফ্রামের কন্ট্রাকশনের কারণে থোরাসিক যে ভলিউম রয়েছে এই ভলিউমটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। আর ভলিউম যদি ইনক্রিজ হয় উই নো যে প্রেশারটা কিন্তু লো হয়ে যায় বা ডিক্রিজ হয়ে যায়। এই যে প্রেশারটা ডিক্রিজ হলো এর কারণে কি হয় যে বাইরে অ্যাটমসফিয়ার থেকে এয়ার এন্টার্স into the lung from atmosphere to the lung. ওকে, মানে ভেতরের প্রেশারটা যদি কম হয়ে যায় আর বাইরে অ্যাটমসফিয়ারের প্রেশার তো কনস্ট্যান্ট, এবার বাইরের প্রেশার থেকে কিন্তু ভেতরের প্রেশারটা যখন কম হয়ে যাবে তখন ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার মানে ফ্রম অ্যাটমসফিয়ার টু দি লাং কিন্তু এয়ারের ফ্লোটা হয়ে যাবে। আর এই যে এয়ারের ফ্লোটা হচ্ছে এটাকেই তো আমরা কি বলবো, ইন্সপাইরেশন। সো দিস প্রসেস ইজ নোন অ্যাজ ইন্সপাইরেশন। তো ইন্সপাইরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাসলসের কন্ট্রাকশনটা কিন্তু ইনভলভ রয়েছে, মাসল কন্ট্রাকশন ইনভলভ রয়েছে। আর মাসল কন্ট্রাকশন ইজ অলওয়েজ অ্যাক্টিভ প্রসেস, অলওয়েজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। ইন্সপাইরেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস যেখানে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস অ্যান্ড ডায়াফ্রাম মাসলসের কি হয়, কন্ট্রাকশন হয়। আর সেই কন্ট্রাকশনের কারণে এই যে থোরাসিক ভলিউম রয়েছে এই থোরাসিক ভলিউমটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। আর এই থোরাসিক ভলিউমের ইনক্রিমেন্টের কারণে ইন্ট্রাথোরাসিক প্রেশার, এই প্রেশারটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়। আর যখন প্রেশারটা ডিক্রিজ হয় তখন বাইরের অ্যাটমসফিয়ারের প্রেশারটা যেটা হাই রয়েছে আর ভেতরে থোরাসিক প্রেশার যেটা লো রয়েছে, তো হাই প্রেশার থেকে লো প্রেশার মানে অ্যাটমসফিয়ার থেকে লাংসের ভেতরে কিন্তু বাতাসটা এন্টার করতে শুরু করে। আর এটাকেই কিন্তু আমরা ইন্সপাইরেশন বলে থাকি। ওকে, নেক্সট আমরা দেখব এক্সপাইরেশন। এবার আমরা এক্সপাইরেশন প্রসেসটা দেখব। এখানে কি হয় যে রিল্যাক্সেশন অফ, এটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস। দিস ইজ রিল্যাক্সেশন অফ external intercostal muscle, EICM means external intercostal muscles, and relaxation of diaphragm, relaxation of diaphragm. এর ফলে কি হয় যে থোরাসিক ভলিউমটা রয়েছে এইটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়। আর এর কারণেও কিন্তু থোরাসিক ভলিউমটা ডিক্রিজ হয়। তো এখানে টোটাল থোরাসিক ভলিউম যেটা রয়েছে, টোটাল থোরাসিক ভলিউম, এই টোটাল থোরাসিক ভলিউমটা ডিক্রিজ হয়ে যায়। আর থোরাসিক ভলিউম যখন ডিক্রিজ হবে তখন ইন্ট্রাথোরাসিক প্রেশার এইটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। আর থোরাসিক প্রেশার যখন ইনক্রিজ হবে তখন
এয়ার ফ্লো ফ্রম lungs to the alveoli, to the atmosphere, মানে ভেতর থেকে বাইরের দিকে কিন্তু এয়ারটা বেরিয়ে যাবে। ওকে, ইন্ট্রাথোরাসিক প্রেশারটা যখন বেড়ে যাবে তখন এয়ারটা কিন্তু লাংস থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার। এখন প্রেশারটা যখন বেড়ে যাবে তখন ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু ভেতর থেকে বাইরের দিকে এয়ারটা বেরিয়ে যায়। আর এই প্রসেসটাকেই তো আমরা কি বলে থাকি? এক্সপাইরেশন। সো দিস ইজ আওয়ার এক্সপাইরেশন অ্যান্ড দিস ইজ প্যাসিভ প্রসেস। এখানে কিন্তু কোনো মাসলসের কন্ট্রাকশন ইনভলভ নেই। এখানে যদি আমরা ইন্সপাইরেশনের ক্ষেত্রে দেখি তাহলে প্রথমে কিন্তু আমাদের এইরকম একটা থোরাসিক চেম্বার ছিল। ওকে, এইখানে রিবস অ্যান্ড স্টার্নাম যখন ওপরের দিকে উঠে গেল তখন কিন্তু রিবস অ্যান্ড স্টার্নামের পজিশনটা কিন্তু ওপরের দিকে উঠে গেল, আর এই ডায়াফ্রামটা প্রথমে ডোম শেপ ছিল, সেটা কন্ট্র্যাক্ট হয়ে গিয়ে নিচের দিকে ফ্ল্যাট হয়ে যায়, আর এইভাবে কিন্তু এই টোটাল থোরাসিক চেম্বারের যে ভলিউমটা সেটা কিন্তু বেড়ে যায়। ওকে, আর যখন ভলিউমটা বেড়ে যায় তখন প্রেশারটা কমে যায়, আর যখন প্রেশার কমে যায় তখন বাইরে থেকে এয়ারটা কিন্তু ভেতরের দিকে ফ্লো হতে থাকে, অ্যান্ড দিস ইজ আওয়ার ইন্সপাইরেশন। ওকে, এরকম একটা সিম্পল রিপ্রেজেন্টেশনে যদি আমরা এক্সপাইরেশনটা দেখি, এক্সপাইরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো রিবস অ্যান্ড স্টার্নাম যেটা উপরের দিকে উঠেছিল সেটা কিন্তু পুনরায় তাদের পুরনো পজিশনে ফিরে আসে, তারা কিন্তু আবার নিচের দিকে পুরনো পজিশনে ফিরে আসে। ডায়াফ্রাম যেটা ফ্ল্যাট হয়ে গেছিল সেটা কিন্তু আবার উপরের দিকে আর্চ হয়ে যায়, বা সেটা কিন্তু আবার উপরের দিকে উঠে আসে। এর মাধ্যমে কি হয় যে থোরাসিক ভলিউমটা সেটা কিন্তু কমে যায়, আর ভেতরের প্রেশারটা কিন্তু বেড়ে যায়, আর যখন প্রেশারটা বেড়ে যাবে তখন হাই প্রেশার টু বাইরের লো প্রেশারে কিন্তু বাতাসটা বেরিয়ে আসবে, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ আওয়ার এক্সপাইরেশন। এরপরে আমরা ফোর্সড এক্সপাইরেশন নিয়ে যদি কথা বলি তাহলে এটাও কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস। শুধুমাত্র যদি এক্সপাইরেশনের কথা বলা হয় তাহলে সেটা কিন্তু আমাদের ছিল প্যাসিভ প্রসেস, কিন্তু আমাদের ফোর্সড এক্সপাইরেশনের কথা যদি বলা হয় তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ প্রসেস হয়ে যাবে। এই ক্ষেত্রে দুটো এক্সট্রা মাসলস আমাদের কিন্তু ইনভলভ হয়ে থাকে, যেটা কন্ট্রাকশনের মাধ্যমে কিন্তু আমাদের ফোর্সড এক্সপাইরেশনটা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল ইন্টারকস্টাল মাসলস অ্যান্ড প্লাস অ্যাবডোমিনাল মাসল, এই দুই মাসলস কিন্তু এদের কন্ট্রাকশনের মাধ্যমে দে বোথ কন্ট্রাক্ট অ্যান্ড এই কন্ট্রাকশনের মাধ্যমেই কিন্তু আমাদের যে থোরাসিক ভলিউমটা রয়েছে সেটা কিন্তু আরও বেশি কমে যায়। নর্মাল এক্সপাইরেশনের ক্ষেত্রে যতটা কমে তার থেকে কিন্তু বেশি কমে, আর এর ক্ষেত্রে কিন্তু থোরাসিক প্রেশারটা কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যায়। তো থোরাসিক প্রেশারটা যখন বেড়ে যায় তখন এইখান থেকে আমাদের বাতাসটা বাইরে বেরিয়ে আসে, মানে এয়ার ফ্লো ফ্রম লাং টু অ্যাটমসফিয়ার, এয়ার ফ্লো ফ্রম লাংস টু দি অ্যাটমসফিয়ার। ওকে, তো এইটা আমাদের হয়ে গেল ফোর্সড এক্সপাইরেশন। এই ক্ষেত্রে কি হয় আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই ক্ষেত্রে কি হয় যে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসলসগুলো কিন্তু কন্ট্র্যাক্ট করে, আর এই ক্ষেত্রে থোরাসিক ভলিউমটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, প্লাস অ্যাবডোমিনাল মাসলসও কিন্তু কন্ট্রাকশন করে, আর এর মাধ্যমে কিন্তু অ্যাবডোমিনে একটা প্রেশার ক্রিয়েট হয়, এই প্রেশারটা কিন্তু আপলিফট হয়, যেটা থোরাসিক প্রেশারটাকে বাড়িয়ে দেয়, থোরাসিক ভলিউমটাকে আরও কমিয়ে দেয়, আর এর ফলে কিন্তু থোরাসিক প্রেশারটা বেড়ে যায়, আর এর মাধ্যমে কিন্তু ভেতর থেকে বাতাসটা বাইরে বেরিয়ে আসে, বা এয়ারটা কিন্তু ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তো দিস ইজ আওয়ার ফোর্সড এক্সপাইরেশন। ওকে, এইবার আমরা রেসপাইরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস দেখব। এখানে নর্মালি একটা হেলদি হিউম্যান কিন্তু প্রতি মিনিটে কিন্তু 12 থেকে 16 বার সে
ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশনটা করে থাকে। ওকে, মানে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, এই যে ব্রিদিং প্রসেসটা এটা কিন্তু 12 থেকে 16 বার হয়ে থাকে। ওকে, এইবার নর্মাল ব্রিদিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি 500 ml মতো এয়ার আমরা ইনহেল করি অ্যান্ড এক্সহেল করি, 500 ml। ওকে, এইবার আমরা যদি এই ব্রিদিং রেটটাকে যদি আমরা এই নর্মাল যে ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশনে যে এয়ারের ভলিউম, যেটাকে টাইডাল ভলিউম বলা হয়, আমরা একটু পরে দেখব, সে টাইডাল ভলিউমের সাথে যদি আমরা সেটাকে মাল্টিপ্লাই করি, এই যে 12 থেকে 16 বার ইন্টু 500 ml, ওকে, এইটা যদি আমরা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা প্রায় 6000 থেকে 8000 ml হচ্ছে, মানে এটা প্রায় 6 লিটার টু 8 লিটার দাঁড়াচ্ছে। তো এই যে 6 থেকে 8 লিটার এয়ার আমরা নর্মালি ব্রিদ ইন করি আর ব্রিদ আউট করি পার মিনিট, এইটাকে কিন্তু বলা হয় পালমোনারি ভেন্টিলেশন, পিভি। ওকে, অ্যান্ড পিভি মিন্স পালমোনারি ভেন্টিলেশন। ওকে, তো এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন মানে পার মিনিট, প্রতি মিনিটে আমরা কতটা এয়ার ভেতরে নিই অথবা বাইরে ছাড়ি, এটা 6 থেকে 8 লিটারের মধ্যে হয়ে থাকে। ওকে, এইবার আমরা যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই রেসপাইরেটরি ভলিউমসটা আমরা মেজার করে থাকি, সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় কিন্তু স্পাইরোমিটার। ওকে, সেই ইনস্ট্রুমেন্টটাকে কি বলা হয়? স্পাইরোমিটার। আর এটার যে আমরা গ্রাফ তৈরি করে থাকি সেই গ্রাফটাকে বলা হয় স্পাইরোগ্রাম। ওকে ওকে, এইখানে আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি সেটাকে বলা হয় স্পাইরোমিটার, আর যে গ্রাফটা প্লট করা হয় সেটাকে বলা হয় স্পাইরোগ্রাম। আর এই গ্রাফটা অনেকটা এইরকম দেখতে হয়। ওকে, সো স্পাইরোমিটার অ্যান্ড স্পাইরোগ্রাম, দিস ইজ ইম্পর্টেন্ট। এইবার আমরা এইখানে এই গ্রাফটা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ভলিউম দেখা যাচ্ছে, এটা একটা ভলিউম, এইটা একটা ভলিউম, এগুলো আলাদা আলাদা রেসপাইরেটরি ভলিউম। এই ভলিউমগুলো আমরা দেখব এবং সেই ভলিউমের মানটা কত সেটা আমরা দেখব। ওকে, তো আমরা নর্মাল ব্রিদিংয়ের দরুন যে বাতাসটা আমরা ভেতরে নিই আর বাইরে বের করি, যে নর্মাল ব্রিদিংয়ের সময়, সেই ভলিউমটাকে বলা হয় কিন্তু টাইডাল ভলিউম। নর্মাল ব্রিদিংয়ের সময় যে পরিমাণ বাতাস আমরা ভেতরে গ্রহণ করি আর যে পরিমাণ বাতাস আমরা বাইরে বের করি, সেটার পরিমাণটা হচ্ছে কিন্তু মাত্র 500 ml। ওকে, এই 500 ml যে ভলিউম, এটাকে বলা হয় কিন্তু টাইডাল ভলিউম। ওকে, দিস থিং ইজ টাইডাল ভলিউম। এরপরে টাইডাল ভলিউমটা আমরা নেওয়ার পরে তারপরে অতিরিক্ত যে পরিমাণে আমরা বাতাস গ্রহণ করতে পারি, আমরা নর্মাল ব্রিদিং করলাম, তারপরেও কিন্তু আমরা আরও বেশি যদি চাই তাহলে কিন্তু আমরা আরও বেশি ব্রিদিং করতে পারি। ওকে, তো যে এক্সট্রা ভলিউম যেটা আমরা ইনহেল করতে পারি আফটার টাইডাল ভলিউম, সেই পরিমাণ ভলিউমটাকে কিন্তু বলা হয় ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, এটা কিন্তু আমরা নর্মাল ব্রিদিংয়ের সময় নিই না, এটা আমাদের ফোর্সফুল ব্রিদিংয়ের সময় আমরা নিয়ে থাকি। মানে আফটার টাইডাল ভলিউম, নর্মাল আমরা নিঃশ্বাস নেওয়ার পরে যে পরিমাণ আরও অতিরিক্ত নিঃশ্বাস আমরা নিতে পারি, সেই ভলিউমটাকে কিন্তু বলা হয় আমাদের IRV। আর এর পরিমাণটা হচ্ছে কিন্তু আমাদের 2500 থেকে 3000 ml। ওকে, এইবার আমরা নর্মাল শ্বাস ছাড়ার পরে যে পরিমাণ আরও এক্সট্রা শ্বাস আমরা ছাড়তে পারি ফোর্সফুলি, after the amount of air forcefully expelled after tidal ভলিউমটা বাইরে বের করার পরে আরও যে অতিরিক্ত পরিমাণ আমরা বাতাস বের করতে পারি, সেই পরিমাণটাকে কিন্তু বলা হয় আমাদের ERV বা এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। দিস ইজ ERV, এটা হচ্ছে আমাদের IRV, এটা হচ্ছে আমাদের TV মিন্স টাইডাল ভলিউম। ওকে, এরপর সমস্ত শক্তি দিয়ে সমস্ত বাতাস বের করে দেওয়ার পরে আমরা যখন আর কিছু বের করতে পারি না, মানে যেটুকু পরিমাণ আমাদের লাংসের ভেতরে থেকে যায়, সেই পরিমাণটাকে কিন্তু বলা হয় রেজিডুয়াল ভলিউম। এই বাতাসটা কিন্তু লাং থেকে কখনোই বাইরে বেরিয়ে আসে না। ওকে, এই বাতাসটা কিন্তু আমাদের জন্মের পরে কিন্তু আমাদের লাংসের ভেতরে প্রবেশ করে, তারপরে কিন্তু এই পরিমাণটা কখনোই লাংস থেকে বাইরে বেরিয়ে আসে না, এটা কিন্তু সবসময় আমাদের লাংসের ভেতরে থাকে।
ওকে, অ্যান্ড দিস ইজ ডিউ টু নেগেটিভ প্রেশার অফ আওয়ার লাংস। আমাদের লাংসটা কিন্তু নেগেটিভ প্রেশার থাকে আমাদের লাংসে, আর সেই কারণেই কিন্তু আমরা ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশনটা আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারি। যদি আমাদের নেগেটিভ প্রেশার না হতো তাহলে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হতো। তো এই নেগেটিভ প্রেশারের কারণেই কিন্তু আমাদের রেজিডুয়াল ভলিউমটা যেটা, সেটা কিন্তু থেকে যায়, এটা কখনোই লাংসের বাইরে বেরিয়ে আসে না। এই বাতাসটা যদি লাংসের বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু আমাদের অ্যালভিওলাইগুলো কিন্তু কোল্যাপস হয়ে যাবে, আর সেগুলো কিন্তু রিওপেনিং করা সম্ভব হবে না। ওকে, এইবার এই আইআরভি অ্যান্ড টিভি এই দুটোকে যদি আমরা অ্যাড করি, আইআরভি অ্যান্ড টিভি এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু আমরা ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা পাবো, আইসি। ইন্সপাইরেটরি ক্যাপাসিটি মানে টিভি প্লাস আইআরভি। ওকে, এরপরে আমরা যদি এইখানে ইআরভি অ্যান্ড টিভিকে যদি অ্যাড করি, মানে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম অ্যান্ড টিভি এই দুটোকে যদি অ্যাড করি, তাহলে আমরা পাবো এক্সপাইরেটরি ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের টিভি প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, এইবার আমরা যদি এই তিনটে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এই তিনটেকেই যদি আমরা যোগ করে ফেলি, তাহলে এই তিনটেকে যোগ করলে আমরা আমাদের কাছে পাবো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে সম্পূর্ণ আইআরভি, টিভি অ্যান্ড ইআরভি এগুলো যদি জুড়ে ফেলি, তাহলে আমাদের কাছে আমরা টিভি ভিসি মানে ভাইটাল ক্যাপাসিটিটা আমরা পাবো। এরপর আমরা যদি এইখানে এই ইআরভি অ্যান্ড রেজিডুয়াল ভলিউম এই দুটোকে যদি আমরা জুড়ে দিই, তাহলে কিন্তু আমরা ফাংশনাল রেজিডুয়াল ভলিউমটা পাবো, এফআরসি, ফাংশনাল রেজিডুয়াল ভলিউম। ওকে, এইবার আমরা যদি সমস্তটা জুড়ে দিই, আইআরভি, টিভি, ইআরভি অ্যান্ড আরভি, তাহলে কিন্তু আমরা টোটাল লাং ক্যাপাসিটি পাবো, টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, দিস ইজ টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, তো এগুলো আমরা আরেকবার ইন্ডিভিজুয়ালি দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি রেসপিরেটরি ভলিউমস। টাইডাল ভলিউম আমরা প্রথমে দেখতে পাচ্ছি, ভলিউম অফ এয়ার ইনহেলড অর এক্সহেলড ডিউরিং নর্মাল ব্রিদিং। নর্মাল ব্রিদিংয়ের জন্য ধরুন আমরা যে পরিমাণ বাতাস আমরা ভেতরে গ্রহণ করি বা বাইরে ত্যাগ করি, সেই পরিমাণ বাতাসটাকে কিন্তু কি বলা হয়, টিভি বলা হয়। এর পরিমাণটা হচ্ছে 500 ml। এরপরে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ এয়ার আমরা ফোর্সফুলি ইনহেল করতে পারি আফটার নর্মাল ইন্সপাইরেশনের পরে, টাইডাল ভলিউমটা নেওয়ার পরে আরও যে পরিমাণ অতিরিক্ত বাতাস আমরা ভেতরে গ্রহণ করতে পারি, দ্যাট ইজ আইআরভি বা ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। আর এর পরিমাণটা হচ্ছে কিন্তু 2500 থেকে 3000 ml। ওকে, এরপরে আমরা যে পরিমাণ বাতাস বাইরে বের করতে পারি আফটার নর্মাল এক্সেলেশন, ওকে, বা আফটার টিভি, সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে ইআরভি বা এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, এর পরিমাণটা হচ্ছে আমাদের 1000 থেকে 1100 ml। ওকে, এরপরে আমরা যদি রেজিডুয়াল ভলিউমের কথা বলি, তাহলে রেজিডুয়াল ভলিউম আমাদের কাছে যে পরিমাণ বাতাসটা থেকে যায় আফটার ফোর্সফুল এক্সপাইরেশন, সেটা হচ্ছে আমাদের রেজিডুয়াল ভলিউম। এটা আমাদের 1100 থেকে 1200 ml হয়। এইবার এই যে আমাদের রেজিডুয়াল ভলিউমটা, এটা কিন্তু আমাদের লাংটাকে কলাপস হওয়া থেকে বাঁচিয়ে দেয়। লাংসটা কলাপস যাতে না হয়ে যায় বা চুপসে না যায় একবারে, সেখান থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। এরপরে আমরা রেসপিরেটরি ক্যাপাসিটিসগুলো দেখব। এরপর আমরা ইন্সপাইরেটরি ক্যাপাসিটি দেখেছিলাম, আইসি, যেটা আমাদের টাইডাল ভলিউম আর ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম নিয়ে তৈরি ছিল। ওকে, এটা আমাদের 3000 থেকে 3500 ml। ওকে, এটা মনে রাখার দরকার নেই, এটা আমরা যোগ করেই বের করতে পারবো। এক্সপাইরেটরি ক্যাপাসিটি এটা কি ছিল আমাদের, টিভি প্লাস ইআরভি। এরপরে ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি যেটা ছিল আমাদের এফআরসি, ইআরভি অ্যান্ড আরভি। ওকে, যে পরিমাণ বাতাস আমাদের আফটার নর্মাল এক্সপাইরেশন আমাদের থেকে যায়, সেটা হচ্ছে আমাদের এফআরসি বা ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কি ছিল আমাদের, টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। ওকে, এটা ম্যাক্সিমাম এয়ার ইনহেলড আফটার ম্যাক্সিমাম ইনহেলেশন। এরপরে টোটাল লাং ক্যাপাসিটি, এটা ছিল আমাদের সবগুলো ক্যাপাসিটি বা সবগুলো ভলিউম যোগ করলে যেটা পাওয়া যেত, টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি প্লাস আরভি। ওকে, টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম অ্যান্ড রেজিডুয়াল ভলিউম, এই সবগুলো যোগ করে আমাদের টিএলসি বা টোটাল লাং ক্যাপাসিটি আমরা পেয়েছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল এয়ার লাং ক্যান হোল্ড, যে পরিমাণ বাতাস লাং আমাদের ফুসফুসের মধ্যে থাকতে পারে,
সেটা কিন্তু আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, এখানে আমরা গ্রাফের মাধ্যমে আরেকবার দেখে নিই। আমরা কি দেখেছিলাম যে নর্মালি আমরা যতটা বাতাস গ্রহণ করি বা বাইরে ছেড়ে দিই সেটা হচ্ছে আমাদের টিভি বা টাইডাল ভলিউম, যেটা ছিল 500 ml। টাইডাল ভলিউম গ্রহণ করার পরে যে পরিমাণ আরও অতিরিক্ত আমরা ভেতরে গ্রহণ করতে পারি বাতাস, সেই পরিমাণ বাতাসকে বলা হয় ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আমাদের 2500 থেকে 3000 ml ছিল। এবার নর্মালি বাতাসটা ছাড়ার পরে, নর্মাল শ্বাস ত্যাগ করার পরে টাইডাল ভলিউমটা বাইরে রিলিজ করার পরে আরও যে পরিমাণ অতিরিক্ত বাতাস আমরা বাইরে বের করতে পারি সেই পরিমাণ বাতাসকে বলা হয় ইআরভি বা এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আমরা 1000 থেকে 1100 ml আমরা পেয়েছিলাম। এরপর রেজিডুয়াল ভলিউম, যেটা সবসময় লাংসের ভেতরে বা ফুসফুসের ভেতরে যেটা থেকে যায়, যেটা বাইরে বের করা সম্ভব নয়, সেই পরিমাণ বাতাসকে বলা হয় কিন্তু রেজিডুয়াল ভলিউম। ওকে, এইবার আমরা আর কি পেয়েছিলাম এখানে, যে আমরা যদি আইআরভি অ্যান্ড টিভিকে যদি অ্যাড করি তাহলে কিন্তু আমরা ইন্সপাইরেটরি ক্যাপাসিটি আমরা পেয়েছিলাম। এরপরে ইআরভি অ্যান্ড টিভি এই দুটোকে যদি অ্যাড করি তাহলে আমরা পেয়েছিলাম এক্সপাইরেটরি ক্যাপাসিটি। এইবার আমরা আইআরভি, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম তিনটেকে যখন আমরা অ্যাড করেছিলাম তখন আমরা কিন্তু পেয়েছিলাম ভাইটাল ক্যাপাসিটি। ওকে, এরপরে আমরা ইআরভি অ্যান্ড আরভি যখন অ্যাড করেছিলাম তখন আমরা পেয়েছিলাম ফাংশনাল রেজিডুয়াল ভলিউম। এরপরে বা ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি, সরি দিস ইজ নট ভলিউম, দিস ইজ অ্যাকচুয়ালি ক্যাপাসিটি, ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি। এরপরে আমরা সবগুলো ভলিউম যখন অ্যাড করেছিলাম, মানে আইআরভি, টিভি, ইআরভি অ্যান্ড আরভি, তখন আমরা পেয়েছিলাম টিএলসি বা টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, তো আমরা রেসপাইরেটরি ক্যাপাসিটিসগুলো আরেকবার রিভিশন করব। আমাদের কাছে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি কী কী ছিল? আইআরভি প্লাস টিভি, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম। এরপরে আমাদের এক্সপাইরেটরি ক্যাপাসিটি কী ছিল? ইআরভি প্লাস টিভি। এরপরে আমাদের ভাইটাল ক্যাপাসিটি কী ছিল? আইআরভি প্লাস ইআরভি প্লাস টিভি। এরপরে আমাদের এফআরসি কী ছিল? দিস ওয়াজ ইআরভি প্লাস আরভি। এরপরে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি কী ছিল? টিএলসি, দ্যাট ওয়াজ আইআরভি প্লাস টিভি প্লাস ইআরভি প্লাস আরভি। ওকে, এগুলো হচ্ছে আমাদের সবগুলো লাং ক্যাপাসিটিস। ওকে, এরপরে আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট রয়েছে, যেটা হচ্ছে স্পাইরোমিটারের সাহায্যে কিন্তু আমরা কখনোই রেজিডুয়াল ভলিউমটাকে কিন্তু আমরা মেজার করতে পারবো না। যেটা আমাদের লাংস থেকে বাইরে বেরিয়েই আসে না সেটাকে তো আমরা কখনোই মেজার করতে পারবো না। ওকে, সো দিস রেজিডুয়াল ভলিউম ক্যান নট বি মেজার্ড ইউজিং স্পাইরোমিটার। তো স্পাইরোমিটারটাকে ইউজ করে কিন্তু রেজিডুয়াল ভলিউমটাকে কখনোই মেজার করা সম্ভব নয়। আর এনি লাং ক্যাপাসিটিস যার মধ্যে রেজিডুয়াল ভলিউমটা ইউজ হয়, যেমন আমাদের এফআরসি ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টিএলসি টোটাল লাং ক্যাপাসিটি, এই দুটোর মধ্যে কিন্তু রেজিডুয়াল ভলিউমটা ইউজ হয়। তো যে সমস্ত লাং ক্যাপাসিটির মধ্যে রেজিডুয়াল ভলিউমটা ইনক্লুডেড রয়েছে বা ইউজ হয়, সে সমস্ত লাং ক্যাপাসিটিসগুলোকেও কিন্তু আমরা স্পাইরোমিটারের সাহায্যে কখনোই কিন্তু আমরা মেজার করতে পারবো না। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এর পরের যে টপিকগুলো রয়েছে এই টপিকটা আমরা এর পরের লেকচারে নিয়ে নেব, কারণ আজকের লেকচারের ডিউরেশন প্রায় শেষের দিকে। তো আমরা আজকের প্রশ্নগুলো আগে আমরা যেগুলো রয়েছে লেকচারের কোশ্চেন্স সেগুলো আমরা প্রথমে প্র্যাকটিস করে নিই। এই টপিকটা আমরা নেক্সট লেকচারে আমরা নিয়ে নেব। ওকে, তো এখানে আমাদের কাছে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেখানে বলা হচ্ছে উইচ ইজ নট দ্য ফাংশন অফ রেসপাইরেটরি সিস্টেম। রেসপাইরেটরি সিস্টেমের ফাংশন কোনটা না? ওকে, গ্যাস নটটাকে আমরা সার্কেল করব। গ্যাসেস এক্সচেঞ্জ অবশ্যই রেসপাইরেটরি সিস্টেমের কাজ। কন্ডাকশন অফ এয়ার, হিউমিডিফিকেশন, ফিল্ট্রেশন, এটাও কাজ। প্রোডাকশন অফ সারফেক্টেন্ট আমরা আজকেই দেখলাম, এটাও কাজ। কিন্তু স্টোরেজ অফ অক্সিজেন, দিস ইজ নট দ্য ফাংশন। তো এইটা আমাদের রং আনসার হয়ে যাবে। Which of the following is not a part of human respiratory system? রেসপাইরেটরি সিস্টেমের পার্ট কোনটা না? ট্র্যাকিয়া পার্ট ছিল, অ্যালভিওলাই পার্ট ছিল, এপিগ্লটিস ইট ওয়াজ এ পার্ট, প্যানক্রিয়াস না, প্যানক্রিয়াস কোনো পার্ট ছিল না। আচ্ছা, এপিগ্লটিসটা আমার বলা হয়নি, এটা আমি বলে দিচ্ছি এখানে। এইরকম আমাদের কাছে একটা ট্র্যাকিয়া ছিল, এটা আমরা দেখেছিলাম, দিস ইজ ট্র্যাকিয়া। এইটা আমরা দেখেছিলাম ল্যারিংস। ওকে, এটা আমরা দেখেছিলাম ল্যারিংস।
এই ল্যারিংসের এইখানে এই যে আমরা এই ওপেনিংটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গ্লটিস, আর এই গ্লটিসের উপরে একটা কভার থাকে, এই কভারটাকে বলা হয় এপিগ্লটিস। এটা একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ, এপিগ্লটিস। এটা খাবারটাকে গ্রহণ করার সময় আমাদের যে শ্বাসনালীটা রয়েছে বাট আমাদের যে ট্র্যাকিয়াটা রয়েছে সেটাকে কিন্তু কভার করে, যাতে করে খাবারটা যাতে আমাদের ট্র্যাকিয়াতে বা উইন্ড পাইপে যাতে প্রবেশ না করে। এটা একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ। ওকে, এরপরে which cell produce surfactant in the alveoli? টাইপ 1 নিউমোসাইটস নো, টাইপ 2 নিউমোসাইট আমরা দেখেছিলাম। এবারে what happens in there if there is a deficiency of surfactant in the lungs? ওকে, এইটা কিন্তু বলা হয়নি, এটা আমরা পরের দিন পড়বো। এটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা আরডিএস বলা হয়, বা অ্যাটিলেকটাসিস। ওকে, এটা আমরা পরের দিন দেখবো। ওকে, দিস ইজ ডিউ, এটা আমরা পরের দিন দেখবো। Okay, which of the following muscles contract during normal inspiration? Normal inspiration is সময় internal intercostal muscles? No, this is for during forceful. During forceful. Okay, abdominal muscles also during forceful. External intercostal muscles and diaphragm, yes. Okay, pectoralis major, এর কোনো কাজই নেই এখানে। Okay, what is the role of pleural fluid? Pleural fluid এর আমরা কি কি রোল পড়েছিলাম? Oxygen transport, no. Reducing friction between the pleural membranes, yes. Producing mucus, no. Storing carbon dioxide, no. So this is the answer. Okay, এরপরে which of the following is an active process? Active process কি কি? Normal expiration, no. Normal expiration is not active process, this is passive. Forceful inspiration, forced expiration, yes. Normal inspiration, yes. So both B and C is answer. What is the average tidal volume in healthy human? This is 500 ml. Which instrument is used to measure respiratory volumes? Okay, এটা আমরা দেখেছিলাম spirometer. What is the formula for calculating minute ventilation? Okay, minute ventilation মানে হচ্ছে pulmonary ventilation, যেটা আমরা pulmonary ventilation দেখেছিলাম। তো এটা হয়ে যাবে আমাদের tidal volume into heart rate, no. Breathing rate into tidal volume, yes. Breathing rate into tidal volume, এটা আমরা দেখেছিলাম। নর্মাল ব্রিদিং যেটা আমরা দেখেছিলাম 12 থেকে 16 বার পার মিনিট ইন্টু টাইডাল ভলিউম, যেটা আমরা দেখেছিলাম 500 ml আমাদের কাছে ছিল, যেটা আমরা পেয়েছিলাম 6 থেকে 8 লিটার আমাদের কি পেয়েছিলাম আমরা? পালমোনারি ভেন্টিলেশন অথবা মিনিট ভেন্টিলেশন। প্রতি মিনিটে এতটা এয়ার ভেন্টিলেট হয়, সেজন্য এটাকে মিনিট ভেন্টিলেশন বলা হয় অথবা পালমোনারি ভেন্টিলেশনও বলা। ওকে, which lung volume cannot be measured using spirometer? স্পাইরোমিটারের সাহায্যে কোনটা মেজার করা সম্ভব নয়? টাইডাল ভলিউম, এটা আমরা পেয়েছিলাম। রেজিডুয়াল ভলিউম, সরি টাইডাল ভলিউমটা মেজার করা যায়, রেজিডুয়াল ভলিউমটা মেজার করা যায় না। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ইয়েস। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ইয়েস। তো রেজিডুয়াল ভলিউমটা আমরা মেজার করতে পারবো না। অথবা যে কোনো লাং ক্যাপাসিটিস যার মধ্যে রেজিডুয়াল ভলিউম রয়েছে, যেমন এখানে আরও থাকতে পারে, যেমন টিএলসি আমরা পেয়েছিলাম, টিএলসির ক্ষেত্রেও মেজার করা যাবে না। আর এফআরসি যেটা ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি, সেটাও আমরা মেজার করতে পারবো না। সো হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি? ওকে, ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটির অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি? আমরা বলেছিলাম এটা মনে রাখতে হবে না, এটা আমরা বের করতে পারবো। সো এফআরসি আমরা কি পেয়েছিলাম? আমাদের ইআরভি ছিল আমাদের এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল রেজিডুয়াল ভলিউম। তো এইটা আমাদের কাছে ছিল 1000 থেকে 1000 ml, আর এটা ছিল আমাদের কাছে 1100 থেকে 1200 ml। তো আমাদের এটা হয়ে যাচ্ছে 2200 থেকে এটা মোটামুটি তোমাদের 2300 ml মতো। আমরা এটা 2100 ml থেকে 2300 ml মতো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের আনসার হয়ে যাবে 2300 ml এইটা। ওকে, এটা এতগুলো মনে রাখা সম্ভব নয়, তাই আমরা যদি রেসপিরেটরি ভলিউমসগুলো যদি মনে রাখি, তাহলে রেসপিরেটরি ক্যাপাসিটিস আমরা বের করতে পারবো। ওকে ওকে, নেক্সট। ওকে, এটা কিন্তু আজকে বলা হয়নি, দিস ইজ ইন নেক্সট লেকচার।
নেক্সট লেকচারে এটা বলা হবে। হাউ মেনি লেয়ার্স ফর্ম দ্য ডিফিউশন মেমব্রেন ইন অ্যালভিওলাই। ডিফিউশন মেমব্রেনে কটা লেয়ার ছিল? 3টে লেয়ার ছিল। আমরা দেখেছিলাম ওয়াল অফ অ্যালভিওলাই, ওকে, বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস, এই 3টে লেয়ার নিয়ে কিন্তু তৈরি ছিল। ওকে, তো এর পরের কিছু প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, যে এর আগের লেকচারে যেটা বেসিক কনসেপ্ট অফ বায়োলজি যে থার্ড লেকচারটা ছিল, তার যে হোমওয়ার্কগুলো ছিল সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের একটা রেকর্ডেড ভিডিও হবে, তো সেখান থেকে সেটা তোমরা দেখতে পারবে। ওকে ওকে, so as always you can find the lecture PDF from Telegram. ওকে, তো টেলিগ্রাম থেকে তোমরা লেকচার পিডিএফটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা আজকের ক্লাসের যে টোটাল কন্টেন্ট সেটা তোমরা পড়বে, আর সেখান থেকে তোমরা যে হোমওয়ার্কটা দেয়া থাকবে সেই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে। ওকে, আজকের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। যদি তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থেকে থাকে, লেকচারের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের প্রশ্নের অতি সত্বর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। নোটিফিকেশন বেলটাকে অবশ্যই হিট করবে। Okay, so thank you so much for attending today's class. Hope you enjoyed today's class, and hope to see you in the next video. Thank you so much.